জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে কোন কোন খাদ্যকে আমাদের আচার্যদেব অ্যাভয়েড করতে বললেন, কোন কোন খাবারকে আমরা বন্ধ করব। দেখুন, কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের খাওয়া চলে না, খেলেই রোগ বাড়ে। তো কোন কোন খাবারগুলো না খেলে আমাদের শরীর সুস্থ থাকবে, আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। তো রান্নার কাছে কথা, আমরা অনেকেই আছি যারা নিরামিষ রান্না ভালো মতো করতে জানি না, আর নিরামিষ রান্নাতে প্রচুর পরিমাণে তেলের ব্যবহার করি, যা স্বাস্থ্যের জন্য মোটেই কিন্তু ঠিক নয়। খাবারটাকে ঠিকঠাকভাবে হজম হবার জন্য কি করতে হবে? আমরা অনেকেই পেটের সমস্যায় বদ হজমে ভুগে থাকি, আর পেটের সমস্যা বদ হজম মানে শরীর অসুস্থ হয়ে যাওয়া। পেটে যত গ্যাস হবে অন্য রোগ তত শরীরে আসতে থাকবে। গ্যাস থেকেই দেখুন মাথা ব্যথা, মুখ জ্বালা, হাড়ে ব্যথা, পিঠ ব্যথা, বুক ব্যথা, পা ব্যথা। গ্যাসের জন্য অনেক কিছু হয়ে থাকে। গ্যাসটা আসে বিভিন্ন রকমের উল্টোপাল্টা খাবার খেলে। তাই খাবারটাকে আমাদের ঠিকমতো খেতে হবে। আচার্যদেব বললেন মিলেট মূলত গ্লুটেন ফ্রি, শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। আচার্যদেব আমাদের প্রত্যেককে মিলেট জাতীয় খাদ্য খেতে বললেন। আমরা খিদের যেমন আমাদের খাওয়াটাও তেমন। তাহলে আমাদের যখন খিদে থাকে তখন আমরা অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি। কি খাচ্ছি মাথায় নেই, খেয়ে যাচ্ছি, মুখে ভালো লাগছে, খিদের চোটে খেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো হলো এটা আমরা বুঝি না। শরীরে বাড়তি মেদ তৈরি হলো, ওজন বৃদ্ধি পেল, কিন্তু মিলেট জাতীয় খাবারটা খেলে আমাদের পেটটাও ভরে, সাথে সাথে আমাদের ওজনটাকে বাড়তে দেয় না। তাছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন ও খনিজ। তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন। খাদ্য তালিকায় আরও কি কি থাকবে সেটাও বলে দেন তিনি। একদিন বললেন গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের শারীরিক গঠনেও সাহায্য করে মিলেট। ডিফারেন্ট ফুড হ্যাবিটকে আপডেট করবার কথা বলেন পরম পূজ্যপাদ আচার্যদেব। খাদ্যগুণে ভরপুর মিলেটের কথা বলেন। হরপ্পা সভ্যতার যুগে যে সব শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কয়েকটি দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। ভারতের বিভিন্ন জায়গায় 16 রকমের মিলেট চাষ হয়। তার মধ্যে রয়েছে সরঘাম, বাজরা, সরঘাম মানে জোয়ার, বাজরা, তারপর রাগি, শ্যামা চাল, কাউন চাল, কুট্টু, কুটকি, ব্রাউন টপ মিলেট, এগুলো ভারতে রয়েছে। তো শ্যামা চালটা খাওয়া যেতে পারে। শ্যামা চালটাকে অনেকেই আবার ঘাস চাল বলে থাকেন। এটা আমরাও বাড়িতে কিন্তু খাই, সহজলভ্য আর খেতেও খুবই সুন্দর। এটা পেট অনেকক্ষণ ভরা থাকে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। এরপর আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন যে এমন বলতে বলতেই ভোগ, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সব কিন্তু আহার আর খাবারকে দিয়ে। যেমন অনেক সময় বলা হয়ে থাকে ভোগ খাবো, প্রসাদ নেব। তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয়। যাই খায় না কেন অন্তর্দেবতাকে নিবেদন করেই খেতে হয়। অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে গ্রহ তারকাদের যে চলন সূর্যকে ঘিরে তারও একটা গতি আছে। ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না, বরং জীবনকে আরও গতিময় করে তোলে। তাহলে বুঝতে পারছেন যে ভালো খাবারটা খাওয়াটা আমাদের জন্যে কতটা জরুরি। বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে। একজন হার্টের সমস্যার কথা নিবেদন করলেন। দেখুন, বিশেষ বিশেষ অসুখে আমরা জানি আমাদের যখন কোষ্ঠকাঠিন্য হয় তখন আমাদের শক্ত খাবারটা খেতে নেই। যখন আমাদের সুগার হয় তখন চিনিটা বাদ দিতে হয়। যখন হাঁটু ব্যথাটা অতিরিক্ত বাড়ে
শরীরে অতিরিক্ত ওজন বাড়ে, চিনি নুন দুটোই বাদ দিতে হয়। হাই ব্লাড প্রেশার যখন হয় তখন নুন বাদ দিতে হয়। যখন আপনি দেখছেন আপনার পুরো শরীর ফুলে গেছে তখন নুন বাদ দিয়ে দিলেন। এই বিশেষ বিশেষ অবস্থায় বিশেষ বিশেষ খাবারকে আমাদেরকে ত্যাগ করতে হয়, সেটা যতই আমাদের মুখে ভালো লাগুক না কেন। আচার্যদেব বললেন চিনি তেল মশলা নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে। এরপরেই একজন বললেন হাঁটু ব্যথার কথা। তাকে বললেন ভাত আলু আর মিষ্টি একটু কম খাবেন। যাদের হাঁটুতে ব্যথা তারা কিন্তু ভাতটা একদমই বর্জন করুন, ভাতটা খুব কমের মধ্য দিয়ে খান। আর মিষ্টি জিনিস হাঁটু ব্যথা হোক বা না হোক মিষ্টিটাকে অ্যাভয়েড করুন। মিষ্টি কিন্তু বিক্রি হয় বাজারে, অনেক মিষ্টির অনেক দোকান আছে, কিন্তু একটু খোঁজ করে দেখবেন যে যখনই আমাদের শরীরে বিভিন্ন রোগ আসে তখনই দেখবেন কোনো না কোনো অংশে মিষ্টি দায়ী, এবং মিষ্টি আমাদের শরীরকে পুরোটাই শরীরটাকে পুরোটাই বিপন্ন করে ফেলে। একটা শরীরে যদি কোনো জায়গায় ফোড়া হয় সেটা পেকে যায়, আগেই মিষ্টি খাওয়া বারণ। সামান্যটুকু জিনিসের জন্য মিষ্টিকে দায়ী করা হয়, তার জন্য মিষ্টিটা আগে বন্ধ করতে হবে। আলু মিষ্টি ভাত একটু কম খাবেন। খাবারের রেস্ট্রিকশান করলে সুগারও নিয়ন্ত্রণে থাকে। আপনার ওজন কমলেই হাঁটুর ব্যথা তীব্রতা কমে যাবে। যখন আপনি মিলেট জাতীয় খাবার খাবেন, যখন আপনি ভাত আলু মিষ্টি খাওয়া কমিয়ে দেবেন, নুনটা ছেড়ে দেবেন, তখন আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে, আর এই ওজন কমার ফলে আপনার হাঁটু ব্যথা কমতে থাকবে। এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুব জরুরি। হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে ওঠে, তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় থাকে না। তিনি আরও বললেন খাবার আগে প্রচুর পরিমাণে জল খেতে হয়। আমরা খাওয়ার পর ঘটঘট করে অনেকটা জল খেয়ে নিই, আর ভাবি যে আমি যে খাবারটা খেলাম তারপরে যদি আমি জল না খাই তাহলে আমার খাদ্যটা হজম হবে কোথা থেকে, পেটটা ঠিকমতো ভরবে না। এরকম বিভিন্ন ভাবনায় আমরা ভাবতে অভ্যস্ত হয়ে পড়েছি আজকে। কিন্তু আচার্যদেব আমাদের নতুন কথা বললেন, এটা আমিও আগেও কখনো শুনিনি। আমিও ভুল ভাবনায় ভাবিত হতাম যে খাবার পরে আমিও আমার বাচ্চাদের বলি যে খাবার আগে ভালোভাবে জল খাও, জল না খেলে পেট ভরবে না, জল না খেলে হজম হবে না, খাবারটা ভাঙবে না শরীরে। কিন্তু এটা ঠিক আচার্যদেব আবার বললেন খাবার পরে জল নয়, যত পারেন খাবার আগে জল খেয়ে নেবেন। আমরা মায়েরা বাচ্চাদের খাবার আগে জল খেতে বারণ করি, কারণ খাবার আগে জল খেয়ে নিলে পেটটা ভরে যায়, খাবারটা কম যায় পেটে। আর বাচ্চারা আমাদের খাবার আগেই বেশি পরিমাণে জল খেয়ে নেয়, তাদের এমনই তৃষ্ণা। তার জন্য আচার্যদেবের কথা মতো আজকে আমি ভাবনাটাকে চেঞ্জ করলাম, খাবার আগে জল খাবো, খাবার পরে নয়। ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে ক্ষুধামান্দ ও বদহজমের পাল্লায় পড়ে কন্দর্প কান্তি চেহারা অস্থি চর্মসার হয়ে যেতে দেরি হয় না। তাই এই দিকটাতেও দেখা যায় আচার্যদেবের সতর্ক নজরদারি। অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি। কস্মিনকালেও হেঁসেলের চৌকাঠ না মারানো দাদা করোনাকালে তার আদেশে বাড়িতে রান্না করেছেন। তিনি নিজেও যে বেশ ভালো রান্না করতে পারেন তা মাঝে মধ্যেই তার মুখে শুনতে পাওয়া যায়। তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলকে এই রান্নার কাজ রপ্ত করে নিতে বলেন। এ ব্যাপারে শ্রী ঠাকুরের কথারই অনুরণন শুনতে পাওয়া যায় তার মুখে। রান্নার কথা উঠলেই মন চলে যায় অদূর অতীতে। শ্রী ঠাকুর একসময় হোল টাইম ওয়ার্কারদের রান্না করতে শিখিয়েছিলেন। আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে সকলকেই রান্না করাটা কিন্তু শিখিয়ে নিতে, রান্না করাটা কিন্তু আমাদের ছেলে মেয়ে উভয়কেই রান্না করাটা শিখতে হবে। বাচ্চারা যখন একটু বড় হবে, মেয়েরা তো শিখেই নেবে, ছেলেরা যখন একটু একটু বড় হবে নিজে খেতে শিখবে, তাদের আস্তে আস্তে যখন ক্লাস 7-8-এ উঠবে তাদের আস্তে আস্তে বোধ হবে, অভিজ্ঞতা হবে, তাদেরকে একটু আধটু রান্না করা শেখাতে হবে। একবারেই যদি কিছু না জানে পরে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সব পাক খাওয়াটা খুবই প্রয়োজন, এতে করে শরীর মন সব ভালো থাকে। সর্বসময় কর্মীরা সে সময় এক আজব বস্তু ব্যবহার করতেন, যার নাম হচ্ছে ইকমিক কুকার। অ্যালুমিনিয়ামের ঢাউস যন্ত্রের নিচে কুটুরিতে কাঠকয়লা জ্বালিয়ে সেই তাপে ওপরের 3 তাকে ডাল ভাত আলু পটলের ঝোল রাঁধার সহজ উপায় থাকতো ওই কুকারে। দীক্ষার কাজে বেরোনোর সময় অনেক ঋত্বিক দেবতা এই কুকার ব্যবহার করতেন। যজমানের বাড়ির লোকেরাও ঋত্বিক দেবতার রান্নাই খেতেন। আজকাল যুব সমাজ এইসব রান্নাবান্নার কাছ থেকে অনেক দূরে। কি হয়েছে, নিয়মিত ফাস্টফুড খাওয়া ক্ষতিকর জেনে অনেকেই আসক্ত হয়ে পড়েছেন। আর
সবথেকে বড় কথা, খাবার রান্না করতে হচ্ছে না। এত ভালো যুগ চলে এসেছে, এখন না করেই আমরা খেতে পাই। কি করে খেতে পাই? অনলাইনে খাবার অর্ডার করে খেতে পাই। তারা পচা দিচ্ছে না, কোনোভাবে কিছু মেশাচ্ছে না, কি দিচ্ছে না, নিরামিষ বললো, অনলাইনে অর্ডার করে দিলাম, নিয়ে চলে এলো, ব্যাস হয়ে গেল, খাবার খাওয়া, পেট ভরে গেল, গ্যাসও বাঁচলো, তার সাথে সাথে তেল মশলা নিজের পরিশ্রম সব বাঁচলো, সময় সাশ্রয়, পেটও ভরলো। কিন্তু এরকম একদিন খেতে খেতে অভ্যস্ত হয়ে যাব, আর তারপরে শরীরের যে হাল হবে কে দেখবে? তখন ঠাকুর ঠাকুর করবো। ঠাকুরের নীতি নির্দেশ মানি না। ঠাকুর বলেছেন যেখানে সেখানে খাওয়া উচিত নয়। আপনারা কি মনে করেন যে সমস্ত খাবারগুলো আমরা অর্ডার করে পাই, মোড়কে বাঁধা খাবারগুলো আমাদের বাড়িতে বয়ে এসে দিয়ে যায়, তা সে খাবারগুলো সদাচার পালন করে হয়? আপনারা কি ভাবছেন পেঁয়াজ রসুনের যে সমস্ত জায়গায় পেঁয়াজ রসুন হয়, সেই পেঁয়াজ রসুনের কড়াই বদলে আরও নতুন কড়াই দিয়ে নিরামিষ রান্না হয়? এগুলো ভুল আইডিয়া। নিরামিষ বলে বাইরে কোনো কিছু পাওয়া যায় না। যদি নিজে করে খান সেক্ষেত্রেই নিরামিষ হবে, যদি আপনি ঠিকঠাকভাবে সদাচার পালন করে খেতে চান। দেখুন আচার্যদেব কেন আমাদের ঠাকুর যে নিয়ম শুরু করলেন সদাচার, এই সদাচারে আমাদের প্রত্যেকটি মানুষকে অভ্যস্ত হতে হবে, তাহলে না হলে কিন্তু রোগও থামবে না, কষ্টও লাঘব হবে না। তাই যেভাবেই থাকুন, যাই করুন, আচার্যদেব যে সমস্ত খাদ্যগুলোকে আমাদের খেতে নিষেধ করলেন সেই খাবারগুলো আমরা আস্তে আস্তে এড়িয়ে চলবো। আমাদের মেদও কমবে, ওজনটাও কমতে থাকবে, শরীরও ভালো থাকবে। ভাত, মিষ্টি, আলু এই সমস্ত খাবারগুলো না খেয়ে আমরা মিলেট জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করতে থাকবো। তার সাথে সাথে নুন, মিষ্টি, ভাত, আলু এগুলোকে চিরতরে বন্ধ করব। তাহলে আমাদের শরীর ভালো থাকবে। ভাত আলুটা একবারই খাচ্ছি না এমনটা নয়, অল্প অল্প খান, মাঝে মধ্যে খান, শরীরটাকে ভালো রাখুন, ওজনটা ঠিক থাকবে। এইভাবেই চলুন। আজ প্রসঙ্গে এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।